যখন কোনো একটা বস্তু বৃত্তাকার পথে চলে তখন তার মধ্যে বৃত্তাকার গতি কাজ করে এবং এই বৃত্তাকার গতি স্পেসিফিক কিছু সূত্র মেনে চলে এবং আমরা এখন সেই সমস্ত সূত্রগুলো দেখব এবং সেগুলোকে প্রতিপাদন করার চেষ্টা করব। একদম শুরুতে যেটা দেখব সেটা হচ্ছে কোনো একটা বস্তু যদি সমকোণিক ত্বরণে চলে তাহলে তার ক্ষেত্রে কৌণিক বেগ এবং সময়ের মধ্যে সম্পর্ক কী হবে সেটা। তাহলে দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা নির্দিষ্ট সম্পর্ক দেখা যাচ্ছে যেখানে আলফা হচ্ছে আমাদের সমকোণিক ত্বরণ। তাহলে যখন কোনো একটা বস্তু এরকম কৌণিক ত্বরণে চলবে তখন অবশ্যই তার মধ্যে একটা কৌণিক বেগের পার্থক্য আসবে। তার মানে তার মধ্যে একটা আদি কৌণিক বেগ থাকবে যেটাকে আমরা ওমেগা নট দিয়ে প্রকাশ করেছি, তার মধ্যে একটা শেষ কৌণিক বেগ থাকবে যেটাকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করেছি, এবং একটা নির্দিষ্ট সময় টি এটা পরে তার কৌণিক বেগটা পরিবর্তন হবে। তাহলে এটা যদি আমরা একটা ছবির মাধ্যমে দেখি, খেয়াল করে দেখো আমাদের এখানে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীতে। কাকে কেন্দ্র করে ঘুরছে? এই যে সি নামক একটা বিন্দু আছে, এটাকে কেন্দ্র করে ঘুরছে। তো কোনো একটা সময় তুমি ধরে নাও টি ইজ ইকুয়াল টু 0 সময়, দ্যাট মিনস একদম সময়ের শুরুতে আমাদের বস্তুটা একটা নির্দিষ্ট বিন্দুতে ছিল, ধরো এই বিন্দুতে ছিল। তাহলে এই বিন্দু থেকে কিছু সময় পর, ধরো টি ইজ ইকুয়াল টু টি সময় পর আমাদের বস্তুটা বি বিন্দুতে এসেছে, তাহলে এটা হচ্ছে আমাদের বি বিন্দু। তাহলে এই আর বি বিন্দুতে যখন আমাদের বস্তুটা থাকবে তখন অবশ্যই সময়ের পার্থক্যের জন্য তারা এই অবস্থানে থাকবে। এবং আমি আরেকটা বিষয় ধরে নিই যে এই বিন্দুতে থাকা অবস্থায় আমাদের বস্তুটার আদি কৌণিক বেগ ছিল হচ্ছে ওমেগা নট, এবং বি বিন্দুতে থাকা অবস্থায় আমাদের বস্তুটার কৌণিক বেগ হয়ে গেছে ওমেগা। তার মানে এটা হচ্ছে শেষ কৌণিক বেগ। এবং আমাদের এ থেকে বিতে যেতে যে সময়ের পার্থক্য সেটা কত দেখতে পাচ্ছ তুমি? সেটা দেখতে পাচ্ছ টি মাইনাস 0, দ্যাট মিনস টি। তাহলে টি পরিমাণ সময় আমাদের এখানে লাগছে। তো এটা হচ্ছে মোটামুটি বৃত্তাকার কোনো একটা বস্তুর গতি যখন তার ত্বরণ থাকে বা সমকোণিক ত্বরণ থাকে। এখন আমি ধরে নিলাম বস্তুটা খুবই কাছে ট্রাভেল করলো, এই বিন্দু থেকে যাত্রা শুরু করে সে খুবই কাছাকাছি এ প্রাইম বিন্দুতে যাত্রা শুরু করলো। তাহলে এ প্রাইম বিন্দুতে যদি সে যাত্রা শুরু করে তাহলে আমি বলতে পারি এ থেকে শুরু করে এ প্রাইম খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা সময় যেটা প্রায় শূন্যের কাছাকাছি, এবং এটাকে আমরা ডিটি বলতে পারি। তাহলে ডিটি পরিমাণ অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় যখন বস্তুটা এ থেকে শুরু করে এ প্রাইম বিন্দুতে গেল, খেয়াল করে দেখো এটা হচ্ছে আমাদের এখানে এ প্রাইম বিন্দু, তখন আমাদের অবশ্যই এখানে কৌণিক বেগের একটা পরিবর্তন আসবে, এবং এই পরিবর্তনটাকেও তুমি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন বা ডি ওমেগা লিখতে পারো। তাহলে আমি এখানে একটা জিনিস বলতে পারি যে যদি আমরা তাৎক্ষণিক ত্বরণ বের করতে চাই এই বস্তুটার জন্য, তাহলে তার মানটা কী হবে? তাৎক্ষণিক ত্বরণ মানে হচ্ছে তাৎক্ষণিক কৌণিক ত্বরণ। তার মানটা হবে সময়ের ব্যবধান যখন শূন্যের কাছাকাছি হবে, দ্যাট মিনস যখন ডিটি পরিমাণ সময় কাজ করবে তখন সময়ের সাথে বস্তুর কৌণিক বেগের পরিবর্তন হারটাই কি তাৎক্ষণিক কৌণিক ত্বরণ। তার মানে উপরে আমরা যদি ডি ওমেগা দিই তাহলে ডি ওমেগা ডিভাইড বাই ডিটি এটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ হিসেবে কাজ করে। এবং এই তাৎক্ষণিক ত্বরণটা খুবই কাছাকাছি ট্রাভেল করার সময় কাজ করবে, দ্যাট মিনস এ থেকে শুরু করে ধরো এ প্রাইম বিন্দু পর্যন্ত। আমি এখানে আরেকটু ডিনোট করে দিচ্ছি, এই হচ্ছে আমাদের এখানে এ প্রাইম বিন্দু। এখন আমাদের বস্তুটা কিন্তু এ প্রাইম বিন্দুতে যাচ্ছে না, সে আসলে এ থেকে শুরু করে বিতে যাচ্ছে, যার জন্য তার সময় লাগছে হচ্ছে টি পরিমাণে। বাট তুমি যদি এ থেকে এ প্রাইম পরিমাণ দূরত্বে যাও তাহলে তার সময় লাগবে ডিটি, যেটা প্রায় শূন্যের কাছাকাছি সময়, এবং সেখানে তার যেই কৌণিক বেগের পরিবর্তনটা হবে সেটাও হবে অনেক ছোট পরিমাণে, দ্যাট মিনস ডি ওমেগা পরিমাণে। এখন দেখো তো আমরা এই ইকুয়েশনটাকে আরেকটু মডিফাই করতে পারি। আমরা এটাকে লিখতে পারি হচ্ছে আলফার সাথে আমরা ডিটিকে গুণ করে দিতে পারি, এবং ডি ওমেগাটা মানে আমরা অপর পাশে রাখতে পারি ডি ওমেগাটাকে। তো তাই যদি হয়ে থাকে তাহলে এটা একটা বেসিক সূত্র তৈরি হলো, বাট এটা শুধুমাত্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের পরিবর্তনের জন্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র কৌণিক বেগের পরিবর্তনটাকে নির্দেশ করে। এখন আমরা দেখতে পাচ্ছি যে সত্যিকার অর্থে আমাদের এখানে বস্তুটা এ থেকে এ প্রাইমে যায়নি, সে গিয়েছে কোন জায়গায়? এ থেকে শুরু করে সরাসরি বি বিন্দুতে গিয়েছে। তাহলে এই বিন্দু থেকে বি বিন্দুতে যদি আমাদের বস্তুটা যায় তাহলে এখানে আমাদের দুইটা জিনিসের পরিবর্তন ঘটবে, একটা হচ্ছে সময়ের পরিবর্তন ঘটবে, আরেকটা হচ্ছে বস্তুর কৌণিক বেগ ছিল তার পরিবর্তন ঘটবে। তাহলে এই বিন্দুতে আমি দেখতে পাচ্ছি কৌণিক বেগ কত ছিল? ওমেগা নট ছিল, এবং বি বিন্দুতে তার কৌণিক বেগটা কী হয়ে গেছে? ওমেগা হয়ে গেছে। এই বিন্দুতে তার সময়টা ছিল 0, বি বিন্দুতে তার সময়টা পরিবর্তন হয়ে টি হয়ে গেছে। তাহলে এখানে 0 পরিমাণ সময় থেকে টি পরিমাণ সময় যেতে আমাদের এই বস্তুটার কৌণিক বেগের পরিবর্তন হয়েছে ওমেগা নট থেকে শুরু করে ওমেগা পরিমাণ। তাই যদি হয় তাহলে আমরা এই সীমার মধ্যে কিন্তু উপরের এই 1 নং ইকুয়েশনটাকে ইন্টিগ্রেশন করতে পারি। কেননা আমরা ইন্টিগ্রেশন করি কখন? যখন আমরা সমগ্র বস্তুর জন্য কোনো একটা প্যারামিটার বা রাশিকে বের করতে চাই তখন। যেহেতু আমাদের এখানে সমগ্র বস্তুটা এ থেকে বি পর্যন্ত গিয়েছে, এটা শুধুমাত্র এ প্রাইম পর্যন্ত যায়নি, তা আমরা এতটুকু সীমার মধ্যে উপরের ইকুয়েশনটাকে ইন্টিগ্রেশন করব। তো তুমি যদি এটাকে ইন্টিগ্রেশন করো তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে আলফা কিন্তু কনস্ট্যান্ট, তাই না? আলফা
এখানে কনস্ট্যান্ট অবস্থায় আছে, তার মানে এর মানটা কিন্তু পরিবর্তন হবে না। আলফা যদি পরিবর্তন না হয় তাহলে আমরা আলফাটাকে যেভাবে আছে সেভাবে রাখবো। ডিটি যেটা দেখতে পাচ্ছি অতি ক্ষুদ্র সময়, এটা কিন্তু পরিবর্তনশীল। এটার মান 0 থেকে শুরু করে টি পর্যন্ত হয়েছে। তার মানে আমরা ডিটিকে ইন্টিগ্রেশন করতে পারি, যার লোয়ার লিমিট যেটা থাকবে বা নিম্নসীমা যেটা থাকবে সেটা হচ্ছে 0 এবং আপার লিমিট যেটা থাকবে সেটা হচ্ছে টি। তাহলে 0 থেকে শুরু করে টি পরিমাণ সময়ের মধ্যে আমি ডিটি বা সময়ের ক্ষুদ্র অংশকে ইন্টিগ্রেশন করব। আর অপরপক্ষে দেখতে পাচ্ছি আমাদের এখানে ডি ওমেগা যেটা, এটাও অতি ক্ষুদ্র, আর ওমেগা বা কৌণিক বেগের পরিবর্তন হয়েছে ওমেগা নট থেকে শুরু করে ওমেগা পর্যন্ত। তো এইভাবে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা সম্পূর্ণ এ থেকে শুরু করে বি পর্যন্ত যেই কৌণিক বেগটা কাজ করছে বা কৌণিক ত্বরণ কাজ করছে সেটার একটা ইকুয়েশন বের করতে পারবো। তাহলে ইন্টিগ্রেশনের পরের ধাপটা হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি আলফা। নিয়ম অনুসারে আমরা যদি ডিটিকে ইন্টিগ্রেশন করি তাহলে সেটা শুধুমাত্র টি হিসেবে কাজ করবে এবং স্টিল তার মধ্যে লিমিট কাজ করবে। একটা হচ্ছে আপার লিমিট টি আর একটা হচ্ছে লোয়ার লিমিট 0। এবং অপরপক্ষে যেটা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে ডি ওমেগাকে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে শুধুমাত্র ওমেগা কাজ করে এবং এই ওমেগার আপার লিমিট হিসেবে থাকবে হচ্ছে শুধু ওমেগা, যেটা হচ্ছে শেষ কৌণিক বেগ। লোয়ার লিমিট হিসেবে থাকবে হচ্ছে ওমেগা নট। এই যদি আমাদের এখানে অবস্থা, তাহলে তোমরা এরপরে যেটা করতে পারো সেটা হচ্ছে আলফা টি এই যে ভেতরে আছে, তার মানে প্রথমে হবে আপার লিমিটে টি হবে মাইনাস লোয়ার লিমিটে 0 হবে ইজ ইকুয়াল টু, এখানে আমি দেখতে পাচ্ছি শুধু ওমেগা আছে, তাহলে ওমেগার জন্য আপার লিমিটের ওমেগা মাইনাস লোয়ার লিমিটের ওমেগা নট হবে। এবং এই সম্পর্কটাকে আমি যদি একটু মডিফাই করি, তুমি দেখতে পাচ্ছ ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা ইন্টু টি, এটা কাজ করবে। এবং এটা কাজ করছে শুধুমাত্র তখনই যখন আমাদের এখানে সমকোণিক ত্বরণ কাজ করছে। তাহলে আমরা এটাই একটা সম্পর্ক তৈরি করতে পারি যেটা আমাদের প্রমাণিত যে সমকোণিক ত্বরণের জন্য আমাদের এখানে বস্তুর যেই কৌণিক বেগ ছিল, দ্যাট মিনস ওমেগা এবং ওমেগা নট, এদের সাথে আমাদের সময় বা টি এর একটা সম্পর্ক। এখন যদি এখানে সমকোণিক ত্বরণ কাজ না করে সমকোণিক মন্দন কাজ করতো তখন কি হতো? তার মানে হচ্ছে, যদি আমাদের এখানে খেয়াল করে দেখো, আমাদের এখানে কন্ডিশনটা কীরকম? কন্ডিশনটা হচ্ছে ওমেগা যেটা, দ্যাট মিনস শেষ কৌণিক বেগ যেটা, এটা হচ্ছে আদি কৌণিক বেগের চেয়ে বেশি। তাহলে এই কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি আলফার মানটা হচ্ছে একটা ত্বরণ হিসেবে কাজ করে। বাট যদি আমি এখানে লিখলাম ইফ আমাদের এখানে ওমেগা স্মলার দেন ওমেগা নট হয়, তার মানে এখানে কিন্তু আলফাটা ত্বরণ হিসেবে কাজ করবে না, এটা সমকোণিক মন্দন হিসেবে কাজ করবে। কেননা একমাত্র মন্দনের ক্ষেত্রে আমি বলতে পারি আমাদের কোনো একটা বস্তুর কৌণিক গতি কমে। তাহলে এই কন্ডিশনের জন্য আমি বলতে পারি আলফার মানটা আসলে বাড়ে, যেটা ত্বরণ হিসেবে কাজ করে। আর এই কন্ডিশনটার জন্য আমাদের আলফার মানটা হচ্ছে কমে বা সেটা মন্দন হিসেবে কাজ করে। আর মন্দন হিসেবে যখন কাজ করবে অবশ্যই আমরা আলফার যে সাইনটা আছে সেটা নেগেটিভ দেবো। তার মানে এই কন্ডিশনের জন্য আমাদের সূত্রটা হবে ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস, এখানে কিন্তু প্লাস দিব, বাট আলফার আগে আমরা সিম্পলি একটা মাইনাস বসিয়ে দেবো, তাহলে মাইনাস আলফা ইন্টু টি। তো তোমরা অনেকে এটা করতে পারো না, তোমরা হঠাৎ করে এখানে মাইনাস চিহ্ন দিয়ে দাও, আসলে তা না। তোমাদের কোশ্চেনে যে ত্বরণটা দেওয়া থাকবে সেটা যদি মন্দন দেওয়া থাকে, তোমরা ঠিক এই জায়গাটাতে মাইনাস দিবে, সরাসরি তুমি সূত্রের মধ্যে এখানে মাইনাস দিবে না, তাহলে কিন্তু আমাদের ম্যাথ হবে না। তাহলে আমাদের রিয়েল সূত্র হচ্ছে কি, ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস মাইনাস আলফা ইন্টু টি। তার মানে এখানে যে আলফা আছে বা কৌণিক ত্বরণ যেটা আছে সেটা এখন মন্দন হিসেবে কাজ করছে। তো এই যদি হয় আমাদের এই সূত্রটা, তাহলে চলো আমরা পরবর্তী আরেকটা সম্পর্ক দেখব যেটা হচ্ছে অনেকটা এরকম। খেয়াল করে দেখো, আমাদের এখানে আগের মতোই ওমেগা নট আছে যেটা হচ্ছে আদি কৌণিক বেগ এবং ওমেগা আছে যেটা হচ্ছে শেষ কৌণিক বেগ। আলফা আছে যেটা হচ্ছে আমাদের সমকোণিক ত্বরণ, বাট এক্সট্রা একটা জিনিস চলে এসেছে সেটা হচ্ছে থিতা। তোমরা এটা সবাই চেনো, এটা হচ্ছে আমাদের কৌণিক সরণ। তাহলে আমরা এখানে দেখব যে সমকোণিক ত্বরণে যদি কোনো একটা বস্তু গতিশীল থাকে বৃত্তাকার পথে, তাহলে ওই বস্তুর কৌণিক সরণের সাথে আমাদের যেই বেগের সম্পর্ক সেটা কেমন হবে। দ্যাট মিনস থিতার সাথে আমাদের এখানে ওমেগার যে সম্পর্ক সেটা আমরা দেখব। সেটার জন্য আমরা আগের মতো করেই ছবিটা দেখতে পাচ্ছি, এখানে সি হচ্ছে আমাদের বৃত্তাকার পথের কেন্দ্র এবং তুমি ধরে নাও এই বিন্দুতে আমাদের বস্তুটা প্রথমে ছিল, তারপরে সে বি বিন্দুতে চলে আসলো। তো এখন এই থেকে যখন বিতে চলে আসলো, তার মানে অবশ্যই তার মধ্যে একটা কৌণিক বেগের পার্থক্য ঘটেছে। এই বিন্দুতে তার কৌণিক বেগ ওমেগা, বি বিন্দুতে তার কৌণিক বেগটা হচ্ছে ওমেগা। আচ্ছা, এই বিন্দুতে হচ্ছে আদিবেগ যেহেতু, তার মানে ওমেগা নট ধরতে পারি, আর বি বিন্দুটা হচ্ছে কি ওমেগা। তো এখানে যে ত্বরণটা কাজ করবে কৌণিক ত্বরণ সেটা হচ্ছে আলফা, এবং আলফা পরিমাণ কৌণিক ত্বরণের জন্যই তার বেগটা ওমেগা নট থেকে ওমেগাটা পরিবর্তন হবে। এবং তুমি দেখতে পাচ্ছ একদম কেন্দ্রের মধ্যে তার কিন্তু একটা ছোট্ট কৌণিক সরণ তৈরি হয়েছে, যেটাকে আমরা ডেল থিতা দিয়ে প্রকাশ করেছি। এবং তুমি চাইলে এটাকে ডেল থিতা না ইউজ করে শুধুমাত্র থিতা ইউজ করতে পারো, কারণ ডেল ইউজ করা হয় অতি ক্ষুদ্র একটা পরিবর্তনের জন্য। তো আমি এটাকে শুধুমাত্র থিতা ইউজ করলাম। থিতা হচ্ছে কি আমাদের কেন্দ্রে তৈরি হওয়া একটা কৌণিক সরণ। এখন আমি ধরে নিলাম যে বস্তুটা এ থেকে শুরু করে খুবই ক্ষুদ্র একটা দূরত্ব অতিক্রম করলো, যেটা হচ্ছে এ প্রাইম পরিমাণ দূরত্ব, এবং এতটুকু দূরত্ব অতিক্রম করার জন্য তার অবশ্যই কিছু পরিমাণ
কৌণিক সরণের পরিবর্তন হয়েছে এবং কৌণিক বেগেরও পরিবর্তন হয়েছে, একই সাথে একটা সময়েরও পরিবর্তন হয়েছে। তাহলে আমি যদি এখানে একটু ছোট্ট করে লিখি, এ থেকে শুরু করে আমরা যখন a' পরিমাণ দূরত্বে গেলাম তখন আমাদের এই বস্তুটার 3টা জিনিসের পরিবর্তন হয়েছে। ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের এখানে সময়ের পরিবর্তন হয়েছে এবং এটাকে আমি অতি ক্ষুদ্র সময় ডিটি ধরলাম। তারপরে আমাদের এখানে বেগের পরিবর্তন হয়েছে, কৌণিক বেগ, যেটার আমি ধরলাম ডি ওমেগা। তার মানে ডি ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগের পরিবর্তন। এবং একই সাথে এখানে কিন্তু কেন্দ্রে থাকা যে কোণটা আছে সেই কোণেরও একটা পরিবর্তন হয়েছে, যেটাকে আমরা কৌণিক সরণের পরিবর্তন বলতে পারি এবং এটাকে আমরা ডি থিটা হিসেবে লিখতে পারি। তাহলে দেখো তো, এ থেকে a' পর্যন্ত যাওয়ার জন্য আমরা কিন্তু এই 3টা পরিবর্তন পাচ্ছি। এখন দেখো, আমি যদি a' সাথে কেন্দ্রটাকে যোগ করে দিই তাহলে দেখতে পাচ্ছ খুবই ক্ষুদ্র একটা দূরত্ব এখানে a'। তুমি ধরে নাও এই পয়েন্টে হচ্ছে আমাদের এখানে a'। তাহলে এই যে ছোট্ট একটা কেন্দ্রের মধ্যে কোণ দেখতে পাচ্ছ, একদম পিচ্ছি একটা কোণ, এই কোণটাই আসলে আমাদের ডি থিটা হিসেবে কাজ করবে। তো আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি এই রেখা টেনে দেখালাম, তাহলে তোমরা বুঝতে পারছো যে এ থেকে a' গেলে আমাদের এই ছোট কিছু পরিবর্তন তৈরি হবে। তো এই পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা কিন্তু 2টা ডেফিনেশন লিখতে পারি। একটা হচ্ছে আমরা কৌণিক ত্বরণের ডেফিনেশন লিখতে পারি, আরেকটা হচ্ছে কৌণিক বেগের ডেফিনেশন লিখতে পারি। তাহলে দেখো, কৌণিক ত্বরণ মানে কি? সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে সময়ের সাথে কোনো একটা বস্তুর কৌণিক বেগের পরিবর্তনের হারই কি? কৌণিক ত্বরণ। তাহলে এটা হচ্ছে আমাদের কৌণিক ত্বরণের ডেফিনেশন। তারপর আমরা কৌণিক বেগ বা ওমেগারও একটা ডেফিনেশন লিখতে পারি। সেটা হচ্ছে সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, দ্যাট মিনস ডিটি পরিমাণ সময় আমাদের কেন্দ্রে যে পরিমাণ কৌণিক সরণের পরিবর্তন হবে সেটাকে বলা হয় কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগের সূত্র হচ্ছে কি? ডি থিটা ডিভাইড বাই ডিটি। তাহলে এই দুটো জিনিস আমরা তখনই লিখতে পারবো যখন আমরা সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি করব। সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি মানে আমাদের এখানে যে ডিটি দেখতে পাচ্ছ, এই ডিটির মানটা প্রায় শূন্যের কাছাকাছি এবং এটাকে একটু অন্যভাবে লেখা হয়। এটা কি কীভাবে লেখা হয় আমি একটু তোমাদেরকে দেখাই। ডেলটি হিসেবে এটাকে লেখা হয়। ডেলটি মানে হচ্ছে সময়ের পার্থক্য। বাট যখনই সময়ের পার্থক্য টেন্স টু 0 হয় বা শূন্যের কাছাকাছি হয় তখন এই টোটাল ব্যাপারটাকে ডিটি বলা হয়। তার মানে আমরা কখনোই কিন্তু ডিটি টেন্স টু 0 এটা দিতে পারবো না, আমরা ডেলটি টেন্স টু 0 এটা দিতে পারবো। কারণ যখনই আমাদের সময়ের পার্থক্যটা শূন্যের কাছাকাছি হবে ওটা সরাসরি ডিটি হয়ে যাবে বা আমাদের শূন্য পরিমাণ সময়ের কাছাকাছি একটা সময় হয়ে যাবে। তো এই ছোটোখাটো বিষয় তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যেগুলো কোনো টেক্সট বইতে তোমরা ওভাবে পাবে না। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা এই আলফাটাকে নিয়ে আরেকটু মডিফাই করতে পারি। দেখো, আমরা ইচ্ছে করলে একটা কাজ করতে পারি, আলফা ইজ ইকুয়াল টু ডি ওমেগা ডিভাইড বাই ডিটি যেহেতু দেওয়া, আমরা একটা কাজ করি, এখানে চেইন রুল অ্যাপ্লাই করি, যেটাকে আমরা অন্তরীকরণের চেইন রুল বলে থাকি বা ডিফারেন্সিয়েশনের চেইন রুল বলে থাকি। চেইন রুলটা হচ্ছে আমরা এখানে ডি থিটাকে এক্সট্রা আনবো, আনার পর গুণ করে দিব উপরে আবার ডি থিটাকে। তাহলে ডি থিটা কিন্তু আর থাকছে না, সেটা আগের লাইনে ফেরত যাবে এবং এক্সট্রা একটা ডিটি ছিল সেটা আমরা বসিয়ে দিলাম। তাহলে দেখো তো, আমাদের এখানে এই লাইন লেখা যা, আমাদের আগের লাইন লেখাটাও কি তা একই জিনিস, জাস্ট এক্সট্রা একটা ডি থিটাকে আমরা ভাগ করেছি এবং সেটাকে আবার গুণ করে দিয়েছি। তাই যদি হয়ে থাকে তাহলে তুমি এই সমীকরণ থেকে সরাসরি কি পাচ্ছ? তুমি পাচ্ছ এখান থেকে ডি ওমেগা ডিভাইড বাই হচ্ছে ডি থিটা এবং অপর পাশে পাচ্ছ ডি থিটা ডিভাইড বাই ডিটি। তাহলে ডি থিটা বাই ডিটি যেটা, সেটা আবার ওমেগা হিসেবে কাজ করে, যে এখানে দেখতে পাচ্ছ এই টোটালটা কিন্তু ওমেগা হিসেবে কাজ করবে। তাই যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি আলফা এর মান যা, ডি ওমেগা ডিভাইড বাই ডি থিটা ইন্টু ওমেগা, এটার মানও কি তা একই জিনিস। এই যদি হয় আমাদের এখানে ঘটনা, তাহলে আমরা আলফার সাথে এখন ডি থিটাকে গুণ করতে পারি। তাহলে আলফা ইন্টু ডি থিটা এক পাশে থাকবে আর অপর পাশে যেটা থাকবে সেটা হচ্ছে ডি ওমেগা ইন্টু ওমেগা। আমরা একটা কাজ করি, আমরা প্রথমে ওমেগাকে রাখবো, তারপরে ডি ওমেগাকে রাখবো। তো এভাবে আমরা এটাকে সাজাতে পারি। এখন দেখো, আমরা যে সমীকরণটা পেয়েছি এই সমীকরণটা শুধুমাত্র এ থেকে শুরু করে এই প্রাইম পরিমাণ দূরত্বের জন্য, এর চেয়ে বেশি কিন্তু না। দ্যাট মিনস তুমি এখানে দেখতে পাচ্ছ ছবির মধ্যে এ থেকে শুরু করে এ প্রাইম, এতটুকু ছোট্ট বা মিনিমাম ডিস্টেন্সের জন্য আমরা এই সূত্রটাকে পেয়েছি বা ইকুয়েশনটাকে পেয়েছি। বাট আমাদের টার্গেটটা হচ্ছে কি এ থেকে শুরু করে বি পর্যন্ত যাওয়া বা বৃত্তাকার পথে যে কোনো একটা বিন্দুতে যাওয়া। তাহলে যে কোনো একটা বিন্দুতে যদি যাই এ থেকে শুরু করে, তাহলে আদিবেগ হচ্ছে কি ওমেগা নট, শেষ বেগ হচ্ছে কি ওমেগা। তার মানে আমাদের এখানে এই ওমেগার একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। একই সাথে আমাদের যেই কৌণিক সরণ যেটা আছে সেটাও কিন্তু একটা পরিবর্তন দেখতে পাবো, কেননা কৌণিক সরণ কিন্তু প্রথমে ছিল একদম শূন্য এই বিন্দুতে, তারপর যতই আমরা বৃত্তাকার পথে ট্রাভেল করা শুরু করেছি আমাদের কৌণিক সরণটা কিন্তু থিটার মানটা আস্তে আস্তে বাড়াচ্ছে। তো সেক্ষেত্রে তুমি ধরতে পারো একদম শূন্যতে, মানে আমি একটু তোমাদেরকে দেখাই, আমি এখানে কিছু লিমিটেশন বা সীমা ধরবো। ধরো আমাদের এখন
যাত্রা শুরু হয়েছে এই বিন্দু থেকে, তাহলে এই বিন্দুতে সময়টা হচ্ছে 0। কিছু সময় পর বস্তুটা বি বিন্দুতে পৌঁছালো, সেখানে সময় হয়ে গেল টি। তাহলে 0 পরিমাণ সময় থেকে শুরু করে টি পরিমাণ সময় আমরা কিন্তু এ থেকে বিতে ট্রাভেল করতে পারি। তাহলে আমাদের এখানে রেঞ্জ বা সীমাটা হবে কি 0 পরিমাণ সময় থেকে শুরু করে একদম টি পরিমাণ সময়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠিক 0 পরিমাণ যে সময়, এই সময়ের মধ্যে আমাদের এখানে আদি বেগ ছিল হচ্ছে ওমেগা নট, এবং টি পরিমাণ সময় আমাদের এখানে শেষ বেগ ছিল হচ্ছে ওমেগা। এবং 0 পরিমাণ সময় আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে কৌণিক যে সরণটা ছিল সেটা কিন্তু 0ই ছিল, কেননা এই বিন্দুটা সরাসরি এক্স অক্ষের উপর বসা বা পজিটিভ এক্স অক্ষের উপর বসা, এবং পজিটিভ এক্স অক্ষকে আমি যদি রেফারেন্স ধরি তাহলে এখানে থিতার কিন্তু কোনো মান থাকে না, তাহলে থিতার মানটা সম্পূর্ণভাবে 0 হিসেবে কাজ করবে। আর আমি দেখতে পাচ্ছি টি পরিমাণ সময় আমাদের বস্তুটা এ থেকে বি বিন্দুতে গিয়েছে এবং কেন্দ্রে থিতা পরিমাণ কোণ তৈরি করেছে। তাহলে টি পরিমাণ সময় সে থিতা পরিমাণ কৌণিক সরণ অতিক্রম করে। তাহলে আমরা এই রেঞ্জের মধ্যে এখন এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেশন করব। তাহলে চলো আমরা করে ফেলি। আমরা এখানে আলফাটাকে ইন্টিগ্রেশন করতে পারবো না, কেননা আলফার মান হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। ডি থিতা এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। তাহলে ডি থিতাকে আমি যদি ইন্টিগ্রেশন করি, তুমি দেখতে পাচ্ছ থিতার মান 0 থেকে শুরু করে থিতা পর্যন্ত হয়েছে। তার মানে লোয়ার লিমিট হবে হচ্ছে 0 আর আপার লিমিট হবে হচ্ছে থিতা। আবার এখানে তুমি ওমেগা ডি ওমেগা এই টোটালটাকে ইন্টিগ্রেশন করতে পারো, এবং ওমেগার মানটা শুরু হয়েছে ওমেগা নট থেকে এবং ওমেগার মানটা শেষ হয়েছে আমাদের সরাসরি ওমেগা পর্যন্ত। দ্যাট মিনস এখানে হচ্ছে আদি বেগ এবং শেষ বেগটাকে আমি সীমা হিসেবে ধরেছি। তাহলে এরপরের লাইনটা দেখো কীরকম হবে। আমাদের এখানে পরের ইকুয়েশনটা হবে অনেকটা এরকম যে আলফা ইন্টু ডি থিতাকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে সরাসরি সেটা হয়ে যাবে থিতা, এবং এই জিনিসটাকে আমি যদি লিমিটের মাধ্যমে রাখি তাহলে সেটা হবে থিতা থেকে শুরু করে 0। তাহলে 0 হচ্ছে আমাদের লোয়ার লিমিট, থিতা হচ্ছে আমাদের আপার লিমিট, এবং থিতা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ কৌণিক সরণ বি বিন্দুতে। এখন দেখো ওমেগা ইন্টু ডি ওমেগা, এটাকে আমি ইন্টিগ্রেশন করলে কি পাবো? এটাকে ইন্টিগ্রেশন করলে সূত্র অনুসারে পাবো ওমেগা স্কোয়ার ডিভাইড বাই 2। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র, তো ওই সূত্র অনুসারে এটা হবে। উপরে থাকবে হচ্ছে আমাদের ওমেগা, নিচে থাকবে হচ্ছে ওমেগা নট, এবং আলটিমেটলি আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে আলফা ইন্টু এখানে থাকবে আপার লিমিট মাইনাস হচ্ছে লোয়ার লিমিট, আর এখানে দেখো 1/2, এটা কিন্তু কনস্ট্যান্ট, এটাকে আমরা বাইরে বের করতে পারি। তাহলে ভেতরে কি থাকবে? ভেতরে থাকবে আপার লিমিটের স্কোয়ার মাইনাস হচ্ছে লোয়ার লিমিটের স্কোয়ার, তো ওমেগা নট স্কোয়ার। এই সম্পূর্ণটা কিন্তু ক্যালকুলাসের নিয়ম অনুসারে হচ্ছে। তাই যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 এর সাথে আমি যদি আলফা গুণ করি তাহলে 2 ইন্টু আলফা ইন্টু থিতা এই পাশে পাবো, আর অপর পাশে যেটা পাবো সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার, সরাসরি এটা পেয়ে যাব। এবং আলটিমেটলি আমরা পরের লাইনে কিন্তু আমাদের সূত্রটা পেয়ে যাব, সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু আলফা ইন্টু থিতা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই টোটাল সূত্রটা কাজ করছে সমকোণিক ত্বরণে গতিশীল কোনো একটা বস্তুর জন্য, যেখানে আমাদের সমকোণিক ত্বরণটা হচ্ছে কি আলফা পরিমাণ ত্বরণ। এখন আমাদের যদি এই কন্ডিশনটা ভিন্ন কেসে ঘটে, দ্যাট মিনস সমকোণিক মন্দনে যদি ঘটে, তাহলে কি হবে? তো দেখো আমরা যে সূত্রটা প্রতিপাদন করলাম সেখানে আমি ধরে নিয়েছিলাম কি আমাদের এখানে ওমেগার মানটা হচ্ছে ওমেগা নটের চেয়ে বড়। তাহলে ওমেগা যদি ওমেগা নটের চেয়ে বড় হয় তাহলে আদি বেগটা হবে কম, শেষ বেগটা হবে বেশি। এক্ষেত্রে আমাদের যে আলফা আছে সেটা আসলে বাড়বে, দ্যাট মিনস আমাদের এখানে কৌণিক ত্বরণ কাজ করবে। বাট আমি যদি কৌণিক মন্দনের কথা বলি, এখানে ছোট্ট করে লিখে দিই, যদি আমাদের ওমেগার মানটা দ্যাট মিনস শেষ কৌণিক বেগের মানটা যদি আদি কৌণিক বেগের চেয়ে কম হয় তখন আমাদের বুঝতে হবে এখানে কৌণিক মন্দন কাজ করছে, দ্যাট মিনস আলফার মানটা কমবে। আর আলফার মানটা যদি কমে তোমাদের এখানে সূত্রটাও টোটালি চেঞ্জ হয়ে যাবে আগের মতো, সেটা হবে কি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার, এখানেও প্লাস বসবে, বাট পার্থক্যটা হবে আলফার আগে একটা মাইনাস বসবে, এই হচ্ছে আমাদের পার্থক্য। তো আমরা এইভাবে সূত্র লেখার চেষ্টা করব। আমরা সরাসরি এই জায়গাটাতে মাইনাস দিব না কখনোই, আমরা আলফা যখন লিখব তার আগে ব্র্যাকেট দিয়ে মাইনাস দিয়ে দিবে, এবং তোমরা যদি এই সূত্রটা ফলো করে ম্যাথ করো তাহলে তোমাদের ম্যাথে আর কোনো সমস্যা হবে না। তো এখন আমরা এই দুটো সূত্র ইউজ করে আরও একটা সূত্র প্রতিপাদন করতে পারি, সেটা হচ্ছে অনেকটা এরকম। খেয়াল করে দেখো এখানে আমাদের সরাসরি কৌণিক সরণের একটা সূত্র দেওয়া আছে, যখন কোনো একটা বস্তু সমকৌণিক বেগে চলবে, মানে সমকোণিক না, সমকোণিক ত্বরণে চলবে। তো দেখো এখানে আলফা হচ্ছে সমকোণিক ত্বরণ, থিটা হচ্ছে কি আমাদের কেন্দ্রে উৎপন্ন হওয়া কৌণিক সরণ। তো আমরা আগের মতোই আবার ছবিটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের সেম ঘটনা, এ থেকে শুরু করে কোনো একটা বস্তু বিতে যাবে এবং এতটুকু পরিমাণ যাওয়ার সময় তার যে কৌণিক সরণ ঘটবে সেটা হচ্ছে শুধুমাত্র থিটা, এবং এক্ষেত্রে তার যে সময়টা লাগবে সেই সময়টা হচ্ছে টি পরিমাণ সময়, এবং একই সাথে তার আদি কৌণিক বেগ থাকবে হচ্ছে ওমেগা নট, শেষ কৌণিক বেগ থাকবে হচ্ছে ওমেগা, এবং এতটুকু পরিমাণ সময় আমাদের যে কৌণিক ত্বরণ কাজ করবে সেটা হচ্ছে আলফা পরিমাণ। তো এটাই যদি হয় তাহলে চলো আমরা এই সূত্রটা প্রতিপাদন করি আগের সূত্রগুলো ইউজ করে। আমরা একদম শুরুতে একটা সূত্র দেখেছিলাম, সেটা হচ্ছে শেষ কৌণিক বেগ ইজ ইকুয়াল টু আদি কৌণিক বেগ প্লাস আলফা ইন্টু টি। আলফা হচ্ছে কি
সমকোণিক ত্বরণ। এবং একটু আগে আমরা আরেকটা সূত্র প্রতিপাদন করলাম, সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা ইন্টু থিতা, যেখানে থিতা হচ্ছে কেন্দ্রে তৈরি হওয়া কৌণিক সরণ বা কোণ। এখন আমরা যদি এই যে উপরে থাকা ওমেগার মানটা নিচের এই সমীকরণে বসাই, তাহলে দেখো কি হয়। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। আমরা ওমেগার মানটা পাচ্ছি হচ্ছে ওমেগা নট প্লাস, কী পাচ্ছি এখানে, আমরা পাচ্ছি ওমেগা নট প্লাস আলফা টি, এর উপর হোল স্কোয়ার হবে, তারপর হচ্ছে ওমেগা নট স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা ইন্টু থিতা। তাহলে আমরা এখানে শুধুমাত্র শেষ কৌণিক বেগের মানটা সূত্র বসিয়ে দিলাম। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে a স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু a ইন্টু বি, তার মানে ওমেগা নট ইন্টু আলফা ইন্টু টি প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে আলফা স্কোয়ার টি স্কোয়ার। তাহলে 2ab প্লাস বি স্কোয়ার লেখার পর আমরা অপর প্রান্তে যেটা পাবো সেটা হচ্ছে ওমেগা নট স্কোয়ার প্লাস হচ্ছে 2 আলফা থিতা, এতটুকু অংশ পাবো। তো এখন দেখো তো আমাদের সূত্রের মধ্যে শুধুমাত্র থিতা আছে, তাই না? তো আমরা একটা কাজ করতে পারি, আমরা ইচ্ছা করলে দুইটা জিনিস কাটা দিতে পারি। একটা হচ্ছে ওমেগা নট স্কোয়ার, আরেকটা হচ্ছে ওমেগা নট স্কোয়ার। তার মানে উভয় পক্ষ থেকে আমাদের এই দুটো জিনিস সম্পূর্ণভাবে কাটা যায়। তাই যদি কাটা যায় তাহলে আমাদের এখানে থাকছে 2 ইন্টু ওমেগা নট ইন্টু আলফা টি প্লাস হচ্ছে আলফা স্কোয়ার টি স্কোয়ার, আর এখানে থাকছে হচ্ছে 2 ইন্টু আলফা ইন্টু থিতা। তো একটা জিনিস খেয়াল করো, আমরা যদি একটা কাজ করি এখানে, সেটা হচ্ছে 2 ইন্টু আলফা যদি এখানে কমন নিই তাহলে দেখো কি আসে। এই জায়গার থেকে আমি যদি 2 ইন্টু আলফা কমন নিই, আমি পাবো ওমেগা নট টি, এটা একটা পার্ট পাবো, প্লাস যেহেতু এখানে আলফা কমন নিয়েছি তার মানে একটা আলফা থাকবে, টি স্কোয়ার থাকবে, আর যেহেতু 2কে কমন নিয়েছি তার মানে আমাদের এখানে এক্সট্রা একটা হাফ বসাতে হবে, কারণ হাফের সাথে যদি 2 কাটাকাটি করি তাহলে উভয় জিনিসই কাটা যায়। তো এই যদি হয় কাহিনী, তুমি গুণ করে দেখতে পারো, আমরা এখানে ঠিক আগে জিনিসটা পেয়ে যাব। এবং অপরপক্ষে আমি দেখতে পাচ্ছি 2 ইন্টু আলফা ইন্টু থিতা আগের মতোই থাকবে। এখন হচ্ছে মেইন টুইস্ট, তুমি দেখতে পাচ্ছ উভয় পক্ষ থেকে কিন্তু 2 আলফা এটা আবার কাটা যায়। তো তুমি এখান থেকে 2 আলফা এবং 2 আলফা যদি কেটে ফেলো তাহলে আমাদের কিন্তু এক্সের সূত্রটা চলে আসে। কীরকম সূত্র চলে আসে দেখো, আমাদের এক পাশে থাকছে হচ্ছে থিতা, তার মানে ওই পাশের থিতাটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, আর এই পাশের জিনিসটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে আমরা পাবো ওমেগা নট টি প্লাস হাফ আলফা ইন্টু টি স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে সমকোণিক ত্বরণে চলা কোনো একটা বস্তুর জন্য সময় এবং কৌণিক সরণের মধ্যে সম্পর্ক। তবে আমরা এখানে যে সম্পর্কটা তৈরি করেছি এটা কিন্তু ত্বরণের জন্য, দ্যাট মিনস আমাদের এখানে যে শেষ বেগটা সেটা কিন্তু আদি বেগের চেয়ে বেশি ছিল। তাহলে শেষ বেগ যদি আদি বেগের চেয়ে বেশি থাকে তাহলে অবশ্যই কৌণিক ত্বরণের মানটা বাড়বে বা সেটা ত্বরণ হিসেবে কাজ করবে। বাট যদি আমাদের এখানে সূত্রটা অন্যরকম হতো, দ্যাট মিনস আমাদের যদি শেষ কৌণিক বেগটা আদি কৌণিক বেগের চেয়ে ছোটো হতো, তখন আমি বলতে পারতাম আমাদের এখানে ত্বরণ কাজ না করে মন্দন কাজ করতো, এবং সেই মন্দনের জন্য আমাদের সূত্রটা কিন্তু পরিবর্তন হয়ে যেত। সূত্রটা কেমন হতো, থিতা ইজ ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস, এখানেও কিন্তু প্লাস হতো, হাফ ইন্টু জাস্ট আলফা যেটা বা কৌণিক ত্বরণ যেটা সেটার আগে একটা মাইনাস বসতো, তারপর টি স্কোয়ার বসতো। তাহলে তোমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, যখন আমরা মন্দন নিয়ে কাজ করব তখন কেবলমাত্র যেই জায়গাটাতে আমরা আলফা লিখব বা কৌণিক ত্বরণকে লিখব ওর আগে একটা মাইনাস সাইন দিব। তো এটাই হচ্ছে আমাদের এখানে দুই ধরনের সূত্রের প্রতিপাদন। তারপর আমরা আরেকটা সম্পর্ক দেখব, সেটা হচ্ছে অনেকটা এরকম। খেয়াল করে দেখো, আমাদের এখানে কিন্তু সরাসরি কৌণিক সরণের সাথে কৌণিক বেগের একটা সম্পর্ক দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে আবারও একই রকম ছবি দেখাচ্ছি। খেয়াল করে দেখো, এখানে এই বিন্দু থেকে বি বিন্দুতে কোনো একটা বস্তু যাত্রা শুরু করেছে, এবং এই যাত্রাপথে তার যে টোটাল কৌণিক সরণ হয়েছে সেটা হচ্ছে কেন্দ্রে থাকা কোণ বা থিতা। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই বিন্দুতে তার কৌণিক বেগ ছিল হচ্ছে ওমেগা নট, বি বিন্দুতে তার কৌণিক বেগটা আগের মতোই ওমেগা। এবং এক্ষেত্রেও কিন্তু আমাদের একটা নির্দিষ্ট কৌণিক ত্বরণ কাজ করবে, যেটা হচ্ছে আলফা পরিমাণ কৌণিক ত্বরণ। এখন কথা হচ্ছে এ থেকে বিতে যাওয়ার জন্য যে সময়টা লাগছে সেই সময়টা হচ্ছে টি পরিমাণ সময়। তাহলে আমি যদি একটু দেখাই, আমাদের এই বিন্দুতে সময় টি ইজ ইকুয়াল টু 0 কাজ করে, এবং বি বিন্দুতে আমাদের যে সময়টা আছে সেই সময়টা হচ্ছে টি ইজ ইকুয়াল টু টি হিসেবে কাজ করে। এই যদি হয় আমাদের ঘটনা, তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু বেগের একটা পরিবর্তন হচ্ছে। আর যখনই আমাদের বেগের পরিবর্তন ঘটে কোনো একটা ঘূর্ণায়মান বস্তুর মধ্যে, তখন আমরা কিন্তু গড় বেগের একটা কনসেপ্ট নিয়ে আসতে পারি। গড় বেগ মানে হচ্ছে কি, ওমেগা বাদ দিয়ে এটাকে প্রকাশ করা হয়। গড় বেগ জিনিসটা বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি, এটা কিন্তু গড় কৌণিক বেগ, এটা কিন্তু রৈখিক বেগ না। তো গড় কৌণিক বেগ বের করার সূত্রটা হচ্ছে, তুমি আদি বেগটাকে নিবে, ওর সাথে যোগ করবে শেষ বেগটাকে, এবং টোটালটাকে তুমি 2 দিয়ে ভাগ করে দিবে। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে গড় কৌণিক বেগের সূত্র।
আবার এখানে গড় কৌণিক বেগ বের করার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে অনেকটা এরকম। গড় কৌণিক বেগ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি আমাদের এখানে সরণের যে পরিবর্তনটা হচ্ছে কৌণিক সরণের সেই পরিবর্তনটা। তো পরিবর্তনটাকে আমি উপরে লিখবো আর নিচে লিখবো হচ্ছে সময়ের পরিবর্তন। তো দেখো সরণের পরিবর্তন কীরকম, যখন আমাদের এই বিন্দুতে বস্তুটা ছিল, তুমি ধরে নাও এই বিন্দুতে থাকা অবস্থায় আমাদের এখানে একটা নির্দিষ্ট কৌণিক সরণ এই কেন্দ্রের মধ্যে কাজ করছিল, তার মান হচ্ছে θ1। এবং যখন আমাদের বস্তুটা বি বিন্দুতে চলে গেল, তখন আবার কেন্দ্রের মধ্যে নির্দিষ্ট একটা কৌণিক সরণ কাজ করবে, তুমি সেটাকে ধরে নাও θ2। তার মানে আমাদের এখানে কিন্তু কৌণিক সরণের একটা পরিবর্তন ঘটছে θ1 থেকে শুরু করে θ2 পর্যন্ত। এখন তুমি হয়তো বলতে পারো θ1 এর মানটা কি শূন্য, কেননা আমি দেখতে পাচ্ছি এই বিন্দুটা সরাসরি ধনাত্মক এক্স অক্ষ বরাবর রয়েছে। আর θ2 যেটা, সেটার মান তুমি কি ধরতে পারো, অবশ্যই থিতা ধরতে পারো, কেননা থিতা পরিমাণ সময় পরই, মানে থিতা পরিমাণ কৌণিক সরণ হওয়ার পরই কিন্তু বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে গিয়েছে। বাট আমরা এগুলো এখন ধরবো না, আমরা জাস্ট জেনে রাখলাম যে আদি একটা কৌণিক সরণ θ1 এবং শেষ কৌণিক সরণ θ2 হিসেবে কাজ করে। তো এই যে এখানে কৌণিক সরণের একটা পরিবর্তন ঘটেছে, আমরা যদি এই পরিবর্তনটাকে উপরে লিখি, দ্যাট মিনস θ2 মানে θ1কে যদি উপরে লিখি, নিচে যদি আমি সময়ের পার্থক্যটা তৈরি করি, দ্যাট মিনস t2 মাইনাস হচ্ছে t1 যদি দিই, এটা আমাদের গড় কৌণিক বেগ হিসেবে কাজ করবে। যেখানে তুমি দেখতে পাচ্ছ t2 মানে হচ্ছে কি বি বিন্দুতে থাকা অবস্থার সময়, আর t1 মানে হচ্ছে কি এই বিন্দুতে থাকা অবস্থার সময়। দ্যাট মিনস এটা হবে সরাসরি t-0। তাহলে আমরা গড় বেগ বা গড় কৌণিক বেগটাকে এই দুটো সূত্রের মাধ্যমে বের করতে পারি। এখন আমরা এই দুটো সূত্রকে একদম মার্চ করে দিই বা একত্রিত করে দিই। খেয়াল করে দেখো আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি ওমেগা নট যেটা না ওমেগা বার যেটা, এটা হচ্ছে কি গড় বেগ বা গড় কৌণিক বেগ। তাহলে গড় কৌণিক বেগের মান কি ছিল, ওমেগা নট প্লাস হচ্ছে ওমেগা ডিভাইড বাই 2। আর ওই পাশে আমি দেখতে পাচ্ছি আমাদের উপরে কি ছিল, উপরে ছিল হচ্ছে θ2 মাইনাস হচ্ছে θ1 ডিভাইড বাই টি, কেননা শূন্য যদি আমি বিয়োগ করি টি থেকে, তাহলে শুধুমাত্র টি থাকবে। এই যদি হয় আমাদের এখানে অবস্থা, তাহলে দেখতে পাচ্ছ তুমি এখানে আমাদের এই টোটাল টিটাকে আমি অপর পাশে নিয়ে গুণ করে দিতে পারি। আর এই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে ওমেগা নট প্লাস হচ্ছে ওমেগা ডিভাইড বাই 2 থাকবে। আর এই পাশে দেখতে পাচ্ছি আমাদের থাকছে θ2 মাইনাস হচ্ছে θ1। খেয়াল করে দেখো তো আমাদের এখানে θ2 θ2 মানে হচ্ছে আমাদের শেষ যেই কৌণিক সরণ সেটা, যার মানটা হচ্ছে থিতা, কেননা এ থেকে বিতে যাওয়ার সময় আমাদের কিন্তু থিতা পরিমাণ কোণ অতিক্রম করতে হয়। আর আদি কৌণিক সরণ যেটা, সেটা কিন্তু শূন্য, কেননা এই বিন্দুটা যেহেতু সরাসরি পজিটিভ এক্স অক্ষ বরাবর, তাই সেখানে আমাদের আদি কৌণিক সরণটা থাকবে শূন্য। তো আমি যদি থিতা মানে শূন্য করি, তাহলে এখানে শুধুমাত্র থিতা জিনিসটা থাকবে। আর এই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে টি ইন্টু ওমেগা নট প্লাস হচ্ছে ওমেগা ডিভাইড বাই 2 থাকবে। তো দেখো তো এই টোটাল সূত্রটা আমাদের কিসের মতো, আমাদের উপরে লেখা সূত্রের মতো হয়ে গেছে। তাহলে এভাবে কিন্তু আমরা এই সূত্রটাকে প্রতিপাদন করতে পারি। এবং এই সূত্রটা আমাদেরকে এটাই মিন করে যে কোনো একটা বস্তু যখন একটা নির্দিষ্ট সমকোণিক ত্বরণে চলবে, তখন তার কৌণিক যে সরণটা আছে, কৌণিক সরণের সাথে আদিবেগ এবং শেষ বেগের যে সম্পর্ক, সেটা কেমন হবে। তো এটাই আমাদের এই সূত্রটা নির্দেশ করে। এবং এই সূত্রটা প্রতিপাদনের জন্য তোমাদেরকে জাস্ট দুইটা জিনিস জানতে হবে, মানে দুইটা সূত্র জানতে হবে, এই দুটো সূত্র। এবং এই দুটো সূত্রে আমাদের এখানে অ্যাভারেজ কৌণিক বেগকে নির্দেশ করে বা অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটিকে নির্দেশ করে। অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে কৌণিক বেগ। তো তোমরা গড় কৌণিক বেগটাকে বের করার জন্য এরকম দুইটা সূত্র ইউজ করতে পারো। দুটো সূত্র আমাদের এখানে ভ্যালিড। এখন আমাদের যদি আদি কৌণিক সরণ থাকতো এবং আদি কোনো একটা সময় থাকতো, তখন কি ঘটতো, দ্যাট মিনস আমাদের এখানে টি ইজ ইকুয়াল টু 0 না হয়ে অন্য কোনো একটা কিছু হতো, তখন কি হতো, তখন আমি বলতে পারি আমাদের t1 এর একটা মান থাকতো অবশ্যই, যেটা হচ্ছে আদি সময়, t2 এর একটা অবশ্যই মান থাকতো, সেটা হচ্ছে শেষ সময়। এবং একই সাথে t1 পরিমাণ সময় আমাদের এখানে আদি কৌণিক সরণ θ1 এটারও একটা মান থাকতো, এবং t2 পরিমাণ শেষ সময় আমাদের এখানে শেষ কৌণিক সরণ θ2 এটারও কিন্তু একটা মান থাকতো। তখন আমরা কিন্তু এভাবে আর সূত্রটা লিখতে পারতাম না। তখন যেটা করতাম সেটা হচ্ছে আমাদের এখানে দেখো, তখন ওই মুহূর্তটাতে আমাদের t1 t2 যেহেতু কাজ করছে, তার মানে এই জায়গাটাতে তখন আমরা আর 0 দিতে পারতাম না। অথবা বলতে পারি আমরা এখানে θ1 এর মানটা কিন্তু আর তখন 0 দিতে পারতাম না। তো ওই মুহূর্তটাতে আমাদের যে সূত্রের ফরম্যাটটা হবে সেটা হচ্ছে t2 মাইনাস t1 যেটা কাজ করবে, সেই জায়গাটাতে আমাদের একটা ডেল্টি কাজ করবে, মানে সময়ের পার্থক্য। এবং যেখানে আমাদের θ2 মাইনাস θ1 কাজ করবে, সেখানে আসলে ডেল থিটা কাজ করবে বা কৌণিক সরণের পার্থক্য। তার মানে আমরা সরাসরি তখন শেষ কৌণিক সরণ এবং শেষ সময়টাকে দিতে পারতাম না, যেহেতু আমাদের এখানে আদি কৌণিক সরণ এবং আদি সময় রয়েছে। তো এই দুটো যখন কাজ করবে, তখন আমাদের সূত্রটা সম্পূর্ণভাবে মডিফাইড হয়ে যাবে। এটা মডিফাইড হয়ে থিতা জায়গায় বসবে হচ্ছে ডেল থিতা, এবং টি এর জায়গায় যেটা, সেটা বসবে হচ্ছে ডেল টি। দ্যাট মিনস এখানে বসবে ওমেগা নট প্লাস হচ্ছে ওমেগা ডিভাইড বাই 2, এবং এখানে জাস্ট টি এর জায়গায় বসবে ডেল টি।
তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে সবসময় যে আদি সময় শূন্য হবে বা আদি কৌণিক সরণ শূন্য হবে তা না, তাদের কিন্তু নির্দিষ্ট মানে হতে পারে। তো ওই মুহূর্তটাতে আমরা এই দুটো জিনিসের আগে ডেল ইউজ করবো। ডেল মানে হচ্ছে কি পার্থক্য নির্দেশ করে। অথবা তোমরা এটাকে আরেকটু এক্সটেন্ড করতে পারো। দ্যাট মিনস এখানে দিতে পারো θ2 মাইনাস হচ্ছে θ1 ইজ ইকুয়াল টু উপরে দিতে পারো হচ্ছে ওমেগা নট প্লাস ওমেগা ডিভাইড বাই 2 এবং ওর সাথে তুমি গুণ করতে পারো T2 মাইনাস T1। তো আমরা সিম্পলি এভাবে তখন সূত্রগুলো ইউজ করতে পারি এবং তোমরা যেভাবে ইউজ করো না কেন মেইন সূত্র হচ্ছে আমাদের উপরের এই সূত্রটা। তারপরে যে সম্পর্কটা দেখব সেটা খুব ইন্টারেস্টিং একটা সম্পর্ক, সেটা হচ্ছে টিতম সেকেন্ডে অতিক্রান্ত কৌণিক দূরত্ব বের করার সম্পর্ক। খেয়াল করে দেখো আমাদের এখানে টিতম সেকেন্ড বলতে আসলে কী বোঝাচ্ছে। আমি আগের মতো করে ছবিটা নিলাম, তুমি ধরে নাও এই বিন্দুতে আমাদের বস্তুটা ছিল একটা নির্দিষ্ট সময় যেখানে আমাদের কৌণিক বেগ ছিল হচ্ছে ওমেগা নট বা আদি কৌণিক বেগ ছিল, এবং এই বিন্দু থেকে আমি এরপরে বি বিন্দুতে গেলাম এবং সেক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ কৌণিক সরণ অতিক্রম করলাম যেটা হচ্ছে থিটা পরিমাণ, এবং এই বি বিন্দুতে যাওয়ার সময় আমার কিন্তু একটা নির্দিষ্ট কৌণিক ত্বরণ কাজ করবে যেটা হচ্ছে আলফা পরিমাণ কৌণিক ত্বরণ। এখন তুমি ধরে নাও এ থেকে বিতে যখন আমি যাব তখন আমার নির্দিষ্ট একটা সময় কাজ করবে যেটাকে আমি টি ধরতে পারি। তাহলে টি আমি না ধরে আমি কথার কথা 6 সেকেন্ড সময় ধরলাম তোমাদেরকে বোঝানোর জন্য। এরপরে আমি বললাম যে আমি এখন বি বিন্দু থেকে সি বিন্দুতে যাব এবং এখানে যেতে আমার আরও 1 সেকেন্ড সময় লাগবে। তার মানে আমি বলতে পারি বি থেকে যদি আমি সিতে যাই তাহলে যেতে আমার আরও এক্সট্রা 1 সেকেন্ড সময় লাগছে। তাহলে দেখো তো আমি এখন টোটাল কতটুকু পথ অতিক্রম করলাম। আমি টোটাল আসলে এ থেকে শুরু করে সি পরিমাণ পথ অতিক্রম করেছি। তাহলে তুমি যদি টোটালটাকে যোগ করে দাও তাহলে তুমি দেখতে পাচ্ছ তুমি আসলে বৃত্তাকার পথে এ থেকে শুরু করে সি পর্যন্ত যাত্রা করেছ এবং এতটুকু পথ যাত্রা করতে তোমার টোটাল সময় লেগেছে 7 সেকেন্ড। তাহলে 7 সেকেন্ড জিনিসটা এসেছে আসলে 6+1 এই জিনিসটা করে। এখন এখানে টিতম সেকেন্ড এই মানেটা কি? এর মানেটা হচ্ছে তুমি 7 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করেছ এবং 6 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করেছ কৌণিক দূরত্ব, তার পার্থক্যটাই হচ্ছে আমাদের 7তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমি যদি বিষয়টাকে বাংলায় লিখি তাহলে এটা হবে 7তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অথবা অতিক্রান্ত কৌণিক দূরত্ব, অথবা ইংলিশে লিখলে আমি বলতে পারি 7th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। যেটাই বলি না কেন এর মানে হচ্ছে তুমি 7 সেকেন্ডে যতটুকু কৌণিক দূরত্ব গিয়েছো এবং 6 সেকেন্ডে যতটুকু কৌণিক দূরত্ব গিয়েছো তার পার্থক্যটা। তো আমি একটু তোমাদেরকে লিখে দেখাই কতটুকু গিয়েছো। তুমি ধরো এ থেকে বি পর্যন্ত যখন তুমি গিয়েছো তখন তোমার কৌণিক দূরত্বটা ছিল θ6, কথার কথা ধরে নাও, ছবি থেকেও দেখতে পারো এটাকে আমি θ6 ধরলাম। আবার তুমি যখন এ থেকে শুরু করে সি পর্যন্ত গিয়েছো টোটাল কৌণিক দূরত্বটাকে আমি ধরে নিলাম θ7, যেহেতু 7 সেকেন্ডে গিয়েছো তাহলে এটা হচ্ছে আমাদের θ7। তাহলে আমি যদি 7ম সেকেন্ডে বা 7th সেকেন্ডে কৌণিক দূরত্ব বের করতে চাই এর মানে হচ্ছে 7 সেকেন্ডে টোটাল যে কৌণিক দূরত্ব গিয়েছি সেটাকে আমি বিয়োগ করব সিম্পলি 6 সেকেন্ডে যাওয়া টোটাল কৌণিক দূরত্বের মাধ্যমে। তাহলে θ7 মাইনাস θ6 যদি করি এটাই হচ্ছে আমাদের এখানে 7তম সেকেন্ডে বা 7th সেকেন্ডে অথবা টিতম সেকেন্ডে অতিক্রান্ত কৌণিক দূরত্ব। তাহলে যখন সময়ের সাথে তম জিনিসটা চলে আসবে তখন আমরা এভাবে এই হিসাব নিকাশগুলো করব। তাহলে এই যে এখন এতটুকু জায়গায় যে আমি কৌণিক দূরত্বটা বের করতে চাচ্ছি এটা আসলে কতটুকু, এটা আসলে আমি ছবিতে মার্ক করে দিচ্ছি নীল কালারে, এতটুকু কৌণিক দূরত্ব। তার মানে তুমি এখানে আসলে বি থেকে সি পর্যন্ত যে দূরত্বটা যাচ্ছ এতটুকু দূরত্ব যেতে তোমার যতটুকু পরিমাণ কৌণিক সরণ তৈরি হচ্ছে কেন্দ্রে, বৃত্তাকার পথের কেন্দ্রে, সেটাই আসলে হচ্ছে তোমার টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা 7তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো এখন আমরা বলতে পারি বি থেকে শুরু করে সি এটা আসলে কি হিসেবে কাজ করবে, এতটুকু দূরত্বে কাজ করবে θ7 মাইনাস θ6 হিসেবে কাজ করবে। তাহলে দেখো তো এটা আসলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব না, কেননা বি থেকে সিতে যেতে আমাদের কিন্তু কেবলমাত্র 1 সেকেন্ড সময় লাগছে। তার মানে আমি বলতে পারি যখন আমাদের টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের কথা বলবে এটা আসলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের কথা বলছে। তো এখন আমরা একটা কাজ করি, এটার মানটা বের করি যে সূত্রটা কী হবে। দেখো এখানে টি এর কথা বলেছে, তার মানে আমি এখানে 7 লিখেছি বা 7তম লিখেছি, এটাই আসলে আমাদের এখানে টি হিসেবে কাজ করে। তাহলে আমি বলতে পারি না আমাদের এখানে θ7 মানে যা, আমি একটু অন্য কালারে দেখাই, θ7 মানে যা এটা বলতে আসলে θ কে বোঝাচ্ছে, আর θ6 মানে যা এটা আসলে θt-1কে বোঝাচ্ছে। কেননা টি থেকে আমি যদি 1 বিয়োগ করি তাহলে 7 থেকে 1 বিয়োগ করার কথার মতো হবে সেটা। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে দুইটা সময় খুবই ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে টি পরিমাণ সময় আর একটা হচ্ছে তার আগের সেকেন্ডের সময়, দ্যাট মিনস t-1 পরিমাণের সময়। তো তাই যদি হয় তাহলে আমরা যেটা বের করব সেটা আসলে θt মাইনাস
t-1 এটাকে বের করব। এটা যদি বের করতে পারি তাহলে আমি বলতে পারি সেটা হবে tতম সেকেন্ডে অতিক্রান্ত কৌণিক দূরত্বের সমীকরণ। তো চলো আমরা এটা একটু বের করার চেষ্টা করি। আমরা থিতার মানটা বসাতে পারি। তো তোমরা থিতার একটা এক্সট্রা সূত্র জানো। সূত্রটা হচ্ছে কি, আমি যদি শুধুমাত্র থিটা টি নিয়ে কাজ করি তাহলে দেখো কি হয়। থিটা টি মানে হচ্ছে টি সেকেন্ডে অতিক্রান্ত কৌণিক দূরত্ব, যেটাকে আমরা থিটা 7 দিয়ে প্রকাশ করেছিলাম। তাহলে থিতার একটা সূত্র ছিল ওমেগা নট ইন্টু টি। ওমেগা নট মানে হচ্ছে কি আদি কৌণিক বেগ, প্লাস আমি যেহেতু বলছি যে এটা একটা সমকৌণিক ত্বরণে চলে আলফা করণে, তাহলে আমরা আলফা ত্বরণের জন্য হাফ আলফা ইন্টু টি স্কোয়ার দিতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে প্রথম থিতা টি এর সূত্র। তার মানে 7 সেকেন্ডে অতিক্রান্ত কৌণিক সরণের সূত্র বা কৌণিক দূরত্বের সূত্র। ওর সাথে আমি এখানে মাইনাস করব। কাকে মাইনাস করব? বাকি অংশটাকে। তাহলে এখানে চেঞ্জ হবে কি কি? চেঞ্জ হবে টি এর বদলে বসবে সিম্পলি t-1, আর কোনো কিছু কিন্তু চেঞ্জ হবে না। এখানে আগের মতোই হাফ ইন্টু আলফা ইন্টু t-1 হোল স্কোয়ার থাকবে। তো এই হচ্ছে আমাদের এখানে সূত্র। তারপরের কন্ডিশনটা হচ্ছে খুবই সিম্পল, আমরা সবগুলোকে একত্রিত করব। দ্যাট মিনস আমরা এখানে ওমেগা নট টি এটাকে রাখবো, প্লাস হচ্ছে হাফ আলফা টি স্কোয়ার রাখবো, ব্র্যাকেট উঠিয়ে দিব। আমি এখানে দেখতে পাচ্ছি ওমেগা নটের সাথে টি এবং -1 গুণ আছে, তাহলে মাইনাস ওমেগা নট টি হবে, মাইনাসে মাইনাসে প্লাস ওমেগা নট হবে। এটা হচ্ছে একটা কন্ডিশন। তারপর এখানে আবার মাইনাস চলে আসবে, মাইনাস থাকবে কি হাফ ইন্টু আলফা, ভেতরে এখানে t-1 হোল স্কোয়ার মানে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটা এখানে কাজ করবে। তো এখন আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে ওমেগা নট টি এবং ওমেগা নট টি এই দুটো জিনিস কিন্তু কাটা যায়। খেয়াল করে দেখো, এই জিনিস এবং এই জিনিস কিন্তু কাটা যাচ্ছে। তারপরে এখানে যেটা থাকছে সেটা হচ্ছে আগের মতো করে আমি হাফ আলফা টি স্কোয়ার লিখতে পারি। এবং আমার মনে হয় হ্যাঁ, আমাদের এখানে আরেকটা জিনিস কমন যাবে। আচ্ছা, কমন নেওয়ার কথা পরে ভাবি। আমরা এখানে ওমেগা নটটাকে আলাদাভাবে রাখছি, মাইনাস হচ্ছে হাফ ইন্টু আলফা, এখন সরাসরি গুণ করে দিই। হাফ ইন্টু আলফা ইন্টু টি স্কোয়ার এটা একটা পার্ট, মাইনাসে মাইনাসে প্লাস হাফ ইন্টু আলফা ইন্টু 2t, তার মানে 2 কাটা যাবে, শুধুমাত্র আলফা টি থাকবে এখানে। তারপর হচ্ছে মাইনাস হাফ ইন্টু আলফা ইন্টু 1, তাহলে এখানে থাকবে মাইনাস হাফ ইন্টু আলফা ইন্টু 1, এটা থাকবে। তো এখান থেকে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হাফ ইন্টু আলফা টি স্কোয়ার, এই টোটাল জিনিসটা কিন্তু সুন্দরভাবে কাটা যাচ্ছে। তাহলে তুমি দেখো আমাদের এখানে হাফ আলফা টি স্কোয়ার, আবার এখানেও মাইনাস হাফ আলফা টি স্কোয়ার কাটা যাচ্ছে। তাই যদি হয় তাহলে আমাদের এখানে থাকছে হচ্ছে শুধুমাত্র ওমেগা নট। ওমেগা নটের পর আর কি থাকছে এখানে? ওমেগা নট প্লাস হচ্ছে আলফা টি থাকছে, মাইনাস হচ্ছে হাফ ইন্টু আলফা থাকছে, এতটুকু অংশ থাকছে। তারপরে আমি এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ওমেগা নটটাকে আলাদা রাখি, এখান থেকে একটা কাজ করি, হাফ ইন্টু আলফা এটাকে কমন নিই। তো হাফ ইন্টু আলফা যদি আমি কমন নিই তাহলে আমাদের প্রথম অংশে থাকবে হচ্ছে কি 2 ইন্টু টি থাকবে, কেননা 2 কাটা গেলে আমাদের আগের মতোই আলফা টি থাকে, মাইনাস এখানে শুধুমাত্র 1 থাকে, যেহেতু আমরা হাফ ইন্টু আলফা কমন নিয়েছি। তাহলে দেখো তো এখানে একটা সুন্দর সম্পর্ক আমরা পেয়ে গেছি, যেটা আমাদের কি নির্দেশ করছে? tতম সেকেন্ডে অতিক্রান্ত কৌণিক দূরত্বকে নির্দেশ করছে। তাহলে তুমি এখানে থিতা t-1 এই টোটাল জিনিসটাকে থিতা টি এইচ এটা দ্বারা প্রকাশ করতে পারো। দ্যাট মিনস tতম সেকেন্ডে অতিক্রান্ত কৌণিক দূরত্ব হিসেবে এটাকে প্রকাশ করতে পারো। তাহলে এটার সমীকরণ হচ্ছে কি, এটা ওমেগা নট প্লাস হাফ ইন্টু আলফা ইন্টু 2t-1। তাহলে এই যে একটা কৌণিক দূরত্ব বের করলাম, এই কৌণিক দূরত্বটা কার জন্য কাজ করবে? শুধুমাত্র 1 সেকেন্ড পরিমাণ সময়ের জন্য কাজ করবে। আর আমরা যদি ছবির দিকে তাকাই তাহলে ছবি থেকে দেখতে পাচ্ছ বি থেকে সিতে যেতে আমাদের যতটুকু পরিমাণ কৌণিক দূরত্ব অতিক্রম করতে হয়, সেই কৌণিক দূরত্বের মানই হচ্ছে এখানে ওমেগা নট প্লাস হাফ ইন্টু আলফা ইন্টু 2t-1। এখন কিছু কিছু টেক্সট বই আছে বা ইন্টারন্যাশনাল বই আছে, সেখানে আসলে tতম সেকেন্ড বলা হয় না, সেখানে বলা হয় nতম সেকেন্ড। তো এটা তোমাদের ইচ্ছা, তোমরা এখানে টি এর বদলে n ইউজ করতে পারো অথবা টি ইউজ করতে পারো, এটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা। তো তখন আমাদের এখানে টি এর জায়গায় n বসবে। তাই যদি হয় আমাদের এখানে সূত্র, তাহলে আমরা এখানে অনেকগুলো সূত্র দেখলাম, সেই সাথে আমি তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো, মানে একটা চার্ট দেখাবো, যেখানে তুমি একসাথে সব ধরনের সূত্র পেয়ে যাবে। খেয়াল করে দেখো, আমাদের এখানে চার্টের প্রথম অংশ হচ্ছে রৈখিক বেগ, পরের অংশ হচ্ছে আমাদের কৌণিক বেগ। তো আমরা কিন্তু অলরেডি এতক্ষণ অনেকগুলো কৌণিক বেগের সূত্র পড়েছিলাম। তো আমি একটু বুঝিয়ে দিই। একদম প্রথমে যে সূত্রটা আছে সেটা হচ্ছে রৈখিক বেগের সূত্র, যেখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে অ্যাক্সিলারেশন বা ত্বরণের মানটা হচ্ছে 0। তুমি জানো ত্বরণ যখন 0 হয় তখন কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট সমবেগে চলে। তাহলে সমবেগের সূত্র কি? s = ut বা vt, এটাকে তোমরা এভাবে লিখতে পারো, s = vt, যেটা হচ্ছে সমত্বরণের সূত্র। একইভাবে আমাদের যদি কৌণিক ত্বরণটা কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট না, 0 যদি থাকে, বা বলা যায় আলফার মানটা যদি
যদি শূন্য থাকে তখন আমাদের একটা সুন্দর সূত্র কাজ করবে, সেটা হচ্ছে থিতা ইজ ইকুয়াল টু ওমেগা টি, যেখানে থিতা মানে কি কৌণিক সরণ, ওমেগা মানে হচ্ছে সমকৌণিক বেগ এবং টি হচ্ছে সময়। 2 নম্বর সূত্র দেখো, যদি আমাদের এখানে একটা নির্দিষ্ট ত্বরণ থাকে রৈখিক বেগে, তাহলে ত্বরণের জন্য আমরা এই সূত্রগুলো ইউজ করতে পারি, যেখানে প্রত্যেকটা সূত্র কিন্তু আমরা গতিবিদ্যায় পড়েছিলাম। তুমি দেখতে পাচ্ছ আমাদের লাস্ট সূত্রটাও ছিল, যেটা হচ্ছে টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাই না? তো এগুলো সবগুলো কাজ করবে কখন? যখন আমাদের কোনো একটা নির্দিষ্ট ত্বরণ থাকবে রৈখিক বেগে। আর 2 নম্বর এই পার্টে দেখতে পাচ্ছি আমাদের এখানে রৈখিক না কণিক ত্বরণ কাজ করবে। যদি আমাদের এখানে একটা কণিক ত্বরণ আলফা কাজ করে, তার যদি কনস্ট্যান্ট মান থাকে, তাহলে আমরা এই সমস্ত সূত্রগুলো পেয়ে যাব। এবং তুমি দেখতে পাচ্ছ আমরা প্রত্যেকটা সূত্র কিন্তু অলরেডি প্রমাণ করে ফেলেছি। জাস্ট তুমি এখানে ওমেগা 1 জায়গায় ওমেগা নট ধরে নিতে পারো, আর ওমেগা 2 জায়গায় জাস্ট ওমেগা ধরে নিতে পারো, তাহলেই হবে। যেখানে ওমেগা নট হচ্ছে আদি কণিক বেগ, ওমেগা হচ্ছে আমাদের শেষ কণিক বেগ। তো এই দুটো যদি তুমি ধরো, তাহলে প্রত্যেকটা সূত্র তুমি মিলাতে পারবে। আর এইমাত্র আমরা যেহেতু দেখলাম যে টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রান্ত কণিক দূরত্ব, তার সূত্র হচ্ছে এটা লাস্টেরটা। জাস্ট এখানে টি এর জায়গায় এন বসিয়েছে, যেটা আমি বলেছিলাম, তার মানে এটা হচ্ছে এনতম সেকেন্ডে অতিক্রান্ত কণিক দূরত্বের সূত্র। এবং আরেকটা পার্ট দেখতে পাচ্ছি আমরা এখানে, সেটা হচ্ছে পরিবর্তনশীল ত্বরণের জন্য। দেখো 3 নম্বর সূত্রটা হচ্ছে কি অ্যাক্সিলারেশন ইজ নট কনস্ট্যান্ট, তার মানে আমাদের ত্বরণটা পরিবর্তনশীল, এটা কনস্ট্যান্ট না বা ধ্রুবক না। তখন কি হবে? সময়ের সাথে সাথে ত্বরণের মানটা পরিবর্তন হবে। তো সময়ের সাথে সাথে যখন ত্বরণের মানটা পরিবর্তন হবে, তখন আমরা এই 3 ধরনের সূত্র ইউজ করতে পারি রৈখিক বেগের ক্ষেত্রে। একইভাবে আমাদের এখানে কণিক ত্বরণ যেটা, সেটাও কিন্তু কনস্ট্যান্ট না হতে পারে সময়ের সাথে সাথে। তো কণিক ত্বরণ যখন এরকম ধ্রুবক হবে না বা পরিবর্তনশীল হবে, তখন আমরা এই ধরনের সূত্রগুলো ইউজ করতে পারি কণিক বেগের ক্ষেত্রে। তাহলে তুমি এখানে টোটাল একটা কম্বিনেশন দেখতে পাচ্ছ রৈখিক বেগের সূত্র এবং কণিক বেগের সূত্র নিয়ে। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকই। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি, তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে, কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।